কাজ শেষে বাড়ি ফিরে অবাকই হলো আবরাজ। ওর একরুমের বাসাটার সামনে বসে থাকা চারজন মানুষ। আনিসুল সাহেব, ওনার স্ত্রী রেবেকা বেগম আর দুই মেয়ে রুবি আর রুসমি। বিস্মিত কাটিয়ে উঠতে না উঠতেই ভদ্রমহিলার কণ্ঠ, আব্বা, কেমন আছিস তুই? ভালো আছি চাচি। শুকায় গেছে শরীর। কেমন ভালো আছিস দেখাই যাচ্ছে। এটা এমনি। আপনারা কখন এসেছেন? সেই বিকেলে। পাশ থেকে উত্তর দেয় রুসমি। আবরাজ ফিরে তাকায় ওদের পানে। দুই বোন বড় হয়েছে। অনেক বছর আগে দেখা হয়েছিল। তখন ওরা খুবই ছোট। রুসমির এখন কলেজে পড়ার কথা। ইস্ট হেসে ওদের ভেতরে নেয় আবরাজ। খুব ছোট একটা ঘর। তবে নেই কোথাও বাহ্যিক সৌন্দর্যের অভাব। একজন মানুষের জন্য পারফেক্ট। তবু কোথাও একটা বিষণ্ণতার দেখা মিলে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেসবই দেখে রুশি। এক পর্যায়ে আবরাজের ছোট বুক স্লেফে নজর আসে। কতগুলো উপন্যাসের বই। একদমই নতুন। পাশে থাকা বাবল পেপার বলে দিচ্ছে বেশি দিন হয়নি অর্ডার করেছে। রুসমি বুদ্ধিমতী। সে খুব দ্রুতই বুঝে গেল। আবরাজ নিয়ম করে উপন্যাস পড়ে। কাজের শেষে বাড়ি ফিরে। আপন বলতে কেউ নেই। সেই একাকিত্ব দূর করতেই বই পড়ে ছেলেটা। রুবা একটু খিটখিটে। এই সুন্দর রুমটা ওর মন ছুঁতে পারল না। বরং মুখ ফসকে বলে ফেলল, খুবই ছোট একটা রুম। আমার দম বন্ধ হয়ে আসে। চা নিয়ে ফিরছিল আবরাজ। রুবির কথা স্পষ্ট শুনতে পেল। রেবেকা বেগম মেয়ের উপর ভীষণ বিরক্ত। সব সময় এমন করে রুবি। ফলে বিব্রত হতে হয় ওনাদের। এই তো কিছুদিন আগের কথা। আনিসুল সাহেবের এক বন্ধু বাড়ি এলেন। ভদ্রলোককে নাস্তা দেওয়া হয় রুবির জন্য বরাদ্দকৃত প্লেটে। সেই জন্য সে প্লেট ব্যবহারই ছেড়ে দিল মেয়েটা। প্লেট না ব্যবহার করাটা দোষের না। কারো স্বভাবে এমন বৈশিষ্ট্য থাকতেই পারে। তবে সমস্যা হলো যখন ভদ্রলোকের সামনেই চেঁচিয়ে উঠে রুবি। শুধু তাই নয়, চাপা স্বরে কিছু কথাও বলে। সেসব কানে আসে লোকটার। তারপর থেকে তিনি আর এ বাড়িতে আসেননি কখনো। এর কারণ কারোই অজানা নয়। এমন নানান ঘটনা রয়েছে। ভদ্রমহিলা রাগ হয় এসবে। আজও তেমনই হল। তিনি কিছু বলার জন্য উদ্যত হতেই আবরাজ বলল, রুমটা 180 স্কয়ার ফিট। তাই তোমার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু একটা সত্য জানো রুবি, আমাদের শেষ স্থান মাত্র 3.5 হাত। নড়েচড়ে উঠে রুবি। ক্লাস 9-এ পড়ে সে। এই সময়টায় মানুষ বাস্তবতা থেকে বহু দূরে হারিয়ে যায়। চোখে ভাসে বিলাসবহুল জীবনযাপন। রুবি বোধহয় ভয় পেল। সে আর একটি কথাও বলল না। এরই মাঝে কিছু বই তুলে নিল রুসমি। বইগুলো দেখিয়ে বলল, ভাইয়া, এগুলা কি আমার পড়ার জন্য নিতে পারি? রুসমি, কি হচ্ছেটা কি? আনিসুল সাহেবের রাশভারী কণ্ঠ। রুসমি তবু তাকিয়ে রয় জবাবের অপেক্ষায়। 7টা বই নিয়েছে রুসমি। আবরাজ বইগুলো থেকে 50 শেড অফ গ্রে বইটি সরিয়ে নিল। তারপর বলল, এগুলা নিতে পারো। সবাই গল্পে মজেছে। রেবেকা বেগম বারবার বলল, আবরাজ যেন একটি বারের জন্য হলেও আসে ওনাদের বাড়িতে। পুরনো দিনের ক্ষত ভুলে যেন আপন করে নেয় ওনাদের। অন্তত এই অনুরোধটার আগে যেন। না হলে ভীষণ কষ্ট পাবে ওনারা। আবরাজের মন সায় দিচ্ছিল না। তবে এক পর্যায়ে বাধ্য হয়েই বলল সে যাবে। অবশ্য সন্ধ্যাটা মন্দ কাটেনি আবরাজের। এই সময়টা খুব সামান্য হলেও সুখ দিয়েছে।
অরির জন্য মন কাঁদে সারাক্ষণ। কোনোভাবেই স্বস্তি মিলে না। এই সময়টুকু হয়তো খুব দরকার ছিল, একটু বেশিই দরকার। সেই কৃতজ্ঞতা থেকে হলেও সময় করে চাচার বাড়ি ঘুরতে যাবে আবরাজ। উইকেন্ডের দিনগুলোতে শুয়ে বসে পার করে আবরাজ, কিন্তু আজ হঠাৎই বের হতে হচ্ছে হয়। কাছে পিঠেই লেক। আসা যাওয়ার পথে চোখে পড়লেও সময় নিয়ে যাওয়া হয়নি কখনো। যেহেতু নতুন বইগুলো রুসমি নিয়েছে সেহেতু বই পড়ার মতো সুযোগও নেই, আর না আছে ইচ্ছা। হালকা হালকা শীত পড়েছে। ধোয়া উঠা বিকেলে লেকের পাড়ে নেমেছে কপত কপতির দল। কেউ কেউ হাত ধরে ডুবে আছে প্রেম নেশায়। কখনো কখনো সেসব দেখতে ভালোই লাগে। মনে হয় এই তো জীবন। পরিবার পরিজনের বাহিরেও হয়তো একটা নিজের মানুষের খুব দরকার, অন্তত এই বয়স তেমনি বলে। আবার কখনো বা বুঝে আসে চোখ, বিষাদের তরি এসে নিয়ে যায় ওকে। মনে হয় এই দুনিয়ার মিছে সব। না হলে রাই কেন ফাঁকি দিবে ওকে? তবে কি সত্যিই সামান্য টাকার কাছে হেরে যায় ভালোবাসা, নাকি এসব কেবল ভালো লাগার মোহটাকে আবদাল করার প্রয়াস? আবরাজের বয়স খুব বেশি নয়, সেই হিসেবে জীবনকে অনেকভাবে উপলব্ধি করা হয়ে গেছে। চোখের সামনে দিয়ে নেমে গিয়েছে কত সব ভালোবাসার স্রোত, আবার কত বিচ্ছেদ বেদনার সঙ্গী সে। একটু দূরেই ভিড় জমেছে, আগ্রহ জাগে। দু পা এগিয়ে যায় ছেলেটা। শুটিং চলছে কোনো নতুন প্রডিউসারের সিনেমার, সেই জন্য প্রচারণাও বেশি। আবরাজ দেখে বেশ স্বাস্থ্যবান এক লোক চেঁচাচ্ছেন, বারবার নির্দেশনা দিচ্ছেন। ভুল হলেই বেশ রাগ দেখাচ্ছেন। আবরাজ বুঝতে পারে লোকটার অবস্থা। চারপাশে থাকা মানুষ হেসে চলেছে অবিরত। সরে এসে একটা বেঞ্চেতে বসে, পাতা ঝরেছে কিছু, পায়ের নিচে সারি সারি। একটা পাতা তুলে নিয়ে অন্যমনস্ক হয়ে পড়ে ছেলেটা। খানিক বাদেই চোখে পড়ে রাইয়ার রকিকে, বেশ ঘনিষ্ঠভাবে। বিষয়টা চোখে পড়াতে আবরাজের রাগ হল। হাজার হোক, মেয়েটার সাথে প্রণয়ের সম্পর্ক ছিল ওর, খারাপ লাগা স্বাভাবিক। ছেলেটা উঠে যেতেই একটা বাচ্চা ছেলে এসে বলে, ভাইয়া ভাইয়া 10 টাকা দিবা? 100 টাকা জমিয়ে ভাইরে নিয়া বিরিয়ানি খাবো। চমকে তাকালো আবরাজ, একবার দেখে নিয়ে ফের পিছে তাকালো। রাই আর রকি একে অপরে হাত ধরে ফুচকার স্টলের সামনে নানান ভঙ্গিতে ছবি তুলে। ছেলেটার গলা শুকিয়ে এসেছে, আর তারপর নিজেকে সামলে ফেলে আসা অতীতের দিকে তাকানো মানে এক পা পিছিয়ে আসা। যা গেছে তা নিয়ে ভেবে ভবিষ্যৎ কিংবা বর্তমানকে বিষণ্ণ করার মানেই হয় না। সকল কষ্টকে লুকিয়ে হেসে বলে, কি 10 টাকা দিবা? 100 টাকা জমিয়ে ছোট ভাইকে নিয়ে বিরিয়ানি খাবো। ছোট ভাই বিরিয়ানি খাইতে চাইছে, দিবা 10 টাকা? বিরিয়ানি খেতে চেয়েছে? দিবা 10 টাকা? চলো আমার সাথে, আমি তোমাকে বিরিয়ানি কিনে নেই। বিরিয়ানি কিনে দিবা ভাইয়া? ছেলেটার উদ্বিগ্ন কণ্ঠ। আবরাজ বলে, দিব, আসো আমার সাথে। পাশেই স্টল। বাচ্চা ছেলেটার বয়স খুব বেশি হলে 10 কি 11 হবে। চলতে চলতে বাচ্চাটি বলে, 2টা বিরিয়ানি কিনা দিবা? 2টা? আচ্ছা ঠিক আছে। ফের চলতে থাকে ওরা। ছেলেটার পায়ের গতি বেশ, মনে হচ্ছে চাঁদ পেয়েছে হাতে। মনের ভেতর ভালো লাগা কাজ করে আবরাজের। অন্যকে সহযোগিতা করার অভ্যাসটা বাবার থেকে পাওয়া।
ভদ্রলোক মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন, আর তাই হয়তো জীবনের অর্ধেক সময়ই চলে যেতে হল। শ্বাস ফেলে আবরাজ মিনমিনে গলায় প্রশ্ন করে, বাসায় কে কে আছে তোমার? মা, আমি আর ছোট ভাই। বাবা গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। থেমে যায় আবরাজ। ছেলেটার দিকে তাকিয়ে মায়া হয়। আবরাজ 3 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দিতে বলে। পাশে দাঁড়ানো ছেলেটা পার্সেল হাতে দিতেই বলে, একটা কোক। কোক দেয় আবরাজ। ছেলেটা চলে যায়। বিল মিটিয়ে একবার পেছনে ঘুরতেই আবরাজের চোখে পড়ে ছেলেটার ছোট ছোট পায়ের পথচলা। মানুষের জীবন কত বিচিত্র। অনেক কিছু কিনেছে আবরাজ, হাজার হোক চাচার বাড়ি, তবু খালি হাতে যাওয়া যায় নাকি? চাচা চাচির জন্য শাড়ি আর পাঞ্জাবি, রুবির জন্য গলার মালা, আর রুসমির জন্য বই। বই নেওয়ার কারণ আছে। সেদিন অতগুলো বই নিয়ে গেল রুসমি। 1 সপ্তাহেই পড়া শেষ। ফেরত দিয়ে গেছে। ঘরে আসেনি, রাস্তা থেকেই ফেরত দিল। তারপর কেটে গেল 4টে দিন। আবরাজ সময় বের করে এত শপিং করেছে। এ মাসের বেতনের মোটা অংশ ব্যয় করে। আবরাজের হাতে থাকা জিনিসপত্র এগিয়ে নিল দারোয়ান। ভীষণ আনিজি লাগছে। ভেতর থেকে ছুটে এলেন রেবেকা বেগম। ছেলেটার মাথায় হাত বুলালেন। তারপর ঝরঝরে কেঁদে উঠেন। বিস্মিত না হলেও বিব্রত হতে হয় ওকে। চাচিকে নীরবে সান্ত্বনা দেয়। ভদ্রমহিলা চোখের জল মুছেন। রুবি, রুসমি কোথায় তোরা? দেখ কে এসেছে। বিকেল বেলা বাগান বিলাস করা রুসমির স্বভাব। বাড়িটা বিশাল নয়, তবে পরিপাটি আর গোছানে। একপাশে অনেক ধরনের গাছ লাগিয়ে ছোট করে বাগান করা, আর তার পাশেই রাখা দোলনা। রুসমির কানে হেডফোন। কিছুই শুনতে পেল না মেয়েটা। রুবি এলো। আবরাজের সাথে প্রথম দিনই ওর দূরত্ব তৈরি হয়েছে। ছেলেটা খুব সহজ ভাষায় অপদস্থ করেছে ওকে। এই নিয়ে চাপা রাগ ছিল, সেটা যেন বেড়ে গেল হু হু করে। তবু সৌজন্যতায় হাসল। কেমন আছো রুবি? ভালো আছি। তুমি এমন সময় এলে যখন বাবা বাড়ি নেই। কোথায় গেছেন চাচা? ব্যবসার কাজেই ব্যস্ত। তুই বাবা ভেতরে আয়, আমি ফোন করে দিব, কালই চলে আসবে। পাশ থেকে উত্তর করলেন ভদ্র মহিলা। রুসমিকে না দেখতে পেয়ে বাগানে এলো রুবি। চট করে বসে পড়ে পাশে। দোলনাটা ইস্ট নড়তেই চোখ খুলে রুসমি। রুবির শরীরে হালকা করে চাপড় দিয়ে শুধায়, কি হলো তোর? শয়তান ছেলেটা এসে গেছে। কার কথা বলিস? আবার কে? তোমার মা বাবার আদরের ভাতিজা আবরাজ। রুসমি চমকাল। অন্য সময় হলে ধমকে দিত রুবিকে। আজ তেমন কিছুই করল না। চটপট উঠে গেল। রুবি সেদিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করল। নাস্তার আয়োজন দেখে চক্ষু বড় বড় হয়ে গেল। আবরাজ প্রায় হাত উঁচিয়ে বলল, আমি এত খেতে পারবো না। কেন ডায়েট করা হয়? মিষ্টি হাসি দিয়ে বসল রুসমি। পেছনে পেছনে এলো রুবিও। হালকা হেসে বলল, আমার গানের ক্লাস শুরু হবে, আমি যাচ্ছি। রুবি চলে যেতেই আবরাজ বলল, ডায়েট না, এটা লিমিটেশন। আমি এমন কোনো খাদক নই যে এত খাবার খেয়ে ফেলব। এত খেতে হবে না, একটু একটু টেস্ট করে দেখো। আরও কিছু নাস্তা নিয়ে এলেন রেবেকা বেগম। আবরাজ এবার বাধা দিল, চাচি আর কিছু না।
আমি এগুলোর এক অংশও খেতে পারবো না। আর দিচ্ছি না। তুই কিন্তু আজ যেতে পারবি না। আমাকে তো যেতে হবেই চাচি। তোর চাচা রাগ করবেন। চাচাকে আমি বলে দিব। তিনি রাগ করবেন না। আচ্ছা মোবাইল ধর, বোঝা তোর চাচাকে। আনিসুল হক বললেন, ভালো আছিস বাবা? জি। আপনি ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো। তুই এসেছিস, আমার যে কি ভালো লাগছে। এবার হয়তো মৃত্যুর পর একটু শান্তি পাব। এ বিষয়ে মৌন রইল আবরাজ। ভদ্রলোক আরও কিছু বললেন। আবরাজ বারংবার বলল আজ চলে যাবে। কিন্তু আনিসুল সাহেব নারাজ। তিনি অনুরোধ করলেন আজ থেকে যেতে। কাল বিকেলেই চলে আসবেন। এক মন দ্বিধা নিয়ে সর্বশেষ থাকতে হলো ওকে। রাতের খাবারের আয়োজন দেখে আবরাজ বিস্মিত না হয়ে পারল না। রুশি রান্না করেছে কিছু পদ, আর বাকি সব রেবেকা বেগম। সেসব পরিবেশন করে রুবি। সচরাচর রান্নাঘরে যাওয়া হয় না কারো। বাড়িতে কাজের লোক আছে। এলাহি জীবন না হলেও সুখের অভাব নেই। শখের বসে রান্না শিখেছে রুসমি। সারাদিন গল্প উপন্যাসে ডুবে থাকা মেয়েটা তেমন চটপটে নয় এমন না। রুসমি দারুণ স্বভাবের মেয়ে। কম কথা বলে, তবে যখন কথা বলে তখন হৃদয় গেঁথে যায়। আবরাজ খাচ্ছে না দেখে রুসমি নিজে বেড়ে দিল। রেবেকা বেগম মাথার কাছে দাঁড়িয়ে। আমার খারাপ লাগছে। রান্না ভালো হয়নি? আপনাদের কষ্ট দিলাম। আমার জন্য শুধু শুধু এত সব। তোর মা থাকলে আয়োজন করত না? কি করত তো? উত্তর দিল না আবরাজ। রেবেকা বেগমের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস সবাই শুনতে পায়। আঁচলের কোণে চোখ মুছে তিনি বলেন, তোর মা আমাকে খুব ভালোবাসত। আমি বড় বউ হলেও তোর মা সংসারে আগে এসেছে। আমি তার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারব না। ঋণ শোধ করতে চান চাচি? ছি ছি, তেমন কিছু না। আমি শুধু তোর চাচার ভুলগুলোর জন্য লজ্জিত। অরি তখন খুব ছোট। আমার হাতে মানুষ হয়নি, তবে একটা ভালোবাসা ছিল। যখন শুনতে পেলাম খবরটা, বিশ্বাস কর, আমার মনে হয়েছে আমি আমার পেটের একটা অংশ হারিয়েছি। আমার পেটের সন্তান না তো কি হয়েছে? আমিও তো তোদের আরেক মা। ভদ্রমহিলা কথার মাঝে চোখের জলের ফোয়ারা নামিয়েছেন। আবরাজের খারাপই লাগে। রুসমি রুবিকে বলে মাকে ঘরে নিয়ে যেতে। তারপর আবরাজের পাশে বসে নিচু কণ্ঠে বলে, তোমার সাথে ছোট সময়ের কিছু স্মৃতি আমার মনে আছে। আমি তোমার কাঁধে উঠার বায়না করতাম। অথচ তুমি আমার থেকে খুব বেশি বড় নও। 3 কি 3.5 বছরের ফারাক আমাদের। তবু তুমি আমাকে কাঁধে নিতে। এসব আমার খুব মনে পড়ে। বাবার কাজের জন্য সত্যিই আমরা লজ্জিত। সিরাতের কলটা এলো পরদিন সকালে। আবরাজ তখন গভীর ঘুমে। রুসমি চা দিতে এসেছিল। ফোনের স্ক্রিনে নামটা দেখতে পেল। মন ভালো হওয়ার বন্ধু। নামটা এত ভালো লাগে রুসমির। সে চেয়ে থাকে। যখন ধ্যান ভাঙে তখন কল কেটে গেছে। চা রাখতে রাখতে ফের কল আসে। আবরাজ গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতে অনেক খাওয়া হয়েছে। নিজে থেকে সব পদ টেস্ট করালো রুসমি। ছেলেটার ঘুমের ভাব থেকে রুসমির ইচ্ছে হল না ডেকে দেওয়ার। তবে অন্যের কল ধরার মতো কাজটিও করল না সে। চা রেখে নিচে একটা চিরকুট রাখল। 10টার পর ঘুম ভাঙে আবরাজের। অনেক ঘুম লেগে আছে দু চোখের পাতাতে।
ধীরে ধীরে আড়মোড়া ভাঙে। পাশে থাকা চায়ের কাপ হাতে নিতেই বুঝতে পারল ঠান্ডা হয়ে গেছে। চা কাপ রাখার সময় চিরকুটটা দেখতে পেল। লেখা সুন্দর সকালের শুভেচ্ছা। লেখাটা ভালো লাগে আবরাজের। চট করেই বুঝে যায় রুসমির কাজ। মেয়েটার মাঝে কেমন একটা শক্তি দেখতে পায়। সর্বদা সব বিষয়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে যেন। 11টায় সিরাতের মিস কল দেখতে পায় আবরাজ। 4টে কল এসেছে। এই কদিনে মেয়েটার কথা একদমই ভুলে বসেছিল। তখনই কল করে। হ্যাঁ সিরাত, কেমন আছো তুমি? ভালো নেই আবরাজ। প্রচণ্ড টেনশনে। টেনশন কেন? গতদিন একটা আঘাত পেয়েছি পায়ে। ব্যথাটা অনেক বেশি। আমি দৌড়াতে পারছি না আগের মতো। মন খারাপ হয়ে গেল আবরাজের। সিরাত জানালো 2 দিন পর একটা রেস আছে। সেই রেসে অংশগ্রহণ করবে মেয়েটি। আরও কিছু কথা হলো ওদের। তারপর রেখে দিল সিরাত। আবরাজ লক্ষ্য করেছে পুরোটা সময় সিরাতের কণ্ঠ ছিল ভার। কয়েক মাসে এইটুকু জেনেছে সিরাতের বন্ধু নেই। ছোট থেকে ওর সাথে কম মিশত সবাই। এর কারণ অধিক মেধা। বিষয়টা ব্যথিত করেছিল ওকে। প্রতিটা মানুষই কোনো না কোনো ভাবে অবহেলিত। ভীষণভাবে অবহেলিত। খুব সাহসী মেয়ে সিরাত। পায়ে এখনো ব্যথা। চোটটা ভালোই পেয়েছে। ডাক্তার বারবার বলেছেন রেস্ট করতে। অথচ সিরাত শুনেনি। এই ব্যথাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে এসেছে রেসিং ফিল্ডে। চোট থাকাতে সিরাতকে বাদ দেওয়া হচ্ছিল। কিন্তু সিরাত জানায় সে পারবে। মেয়েটির জোরের কাছে হেরে যায় অথরিটি। এর জন্য বন্ডে সাইন করতে হয়েছে। রেসিং এর জন্য কোনো প্রকার ক্ষতি হলে এর দায় নিবে না অথরিটি। সিরাতের দ্বিমত ছিল না। সে পুরোপুরি প্রস্তুত। পায়ের গোড়ালির উপরটায় হালকা করে মালিশ করছিল। ওমন সময় এলো আবরাজ। সিরাতের জার্সি দেওয়া হয়েছে। নাম্বার 251। আবরাজকে দেখে খুশি হল। উঠে দাঁড়ানোর জন্য হাত বাড়িয়ে দিতেই পাশ থেকে রুসমি এসে সাহায্য করল। মেয়েটাকে চিনতে পারেনি সিরাত। তাই খানিকটা অবাকের সহিত বলল, ওকে? আমার কাজিন। আচ্ছা। তোমরা আসবে আগে জানালে না যে? আগে জানালাম, অথচ যদি না আসতে পারতাম। তুমি এমন ব্যথা নিয়ে রেসটা স্কিপ করলেও হতো। ভয়কে ভয় পেয়ে পিছিয়ে যাওয়াটা বড় বোকামি। আমি নিজেকে উৎসর্গ করতে চাই। এই সামান্য ব্যথার সাথে মোকাবেলা না করতে পারলে সামনের আঘাতগুলো সহ্য করব কেমন করে? মেয়েটার কথায় শীতল হয়ে আসে বুক। আবরাজের চোখ দুটো দেখতে পায় এক সাহসী নারীকে। সিরাতের প্রতিটা পদক্ষেপ যেন একটা আগুনের হলকা হয়ে জ্বলতে শুরু করেছে। রেস শুরু হয়। আবরাজের ঠোঁট দুটো বলে, এভাবেই লড়ে যাও সিরাত। সিরাতের পা চলছে, তবে চোখ দুটো ফোয়ারা নামিয়েছে। রুসমির শরীরে উত্তেজনা। সিরাতকে ভীষণ ভালো লেগেছে ওর। মেয়েটার ব্যাপারে আবরাজের থেকে শুনেছিল। তখনই আগ্রহ জাগে। এখানে এসে আরও বেশি আকর্ষণ পায়। সিরাত যেন অদম্য শক্তি নিয়ে জন্মেছে। রুসমির শরীর কাঁপছে। বিষয়টা চোখে পড়তেই আবরাজ বলে, তুমি কি অসুস্থ বোধ কর রুসমি? আমার ভয় হচ্ছে। আমি চাই না ও হেরে যাক। আবরাজ নিজেও চিন্তিত।
সিরাত অনেক চেষ্টা করল, তবে পারল না প্রথম হতে। অবশেষে সেকেন্ড হয়ে ফিরল মেয়েটি। এতে সামান্য মন খারাপ হলেও কোথাও একটা স্বস্তি খুঁজে পেল। ক্লান্ত সিরাত ধপ করে বসে পড়ল। রুসমি পানি এগিয়ে দিতেই সিরাত বলল, আরও এফোর্ট দেওয়া উচিত ছিল আমার। মাত্র 2 সেকেন্ডের জন্য প্রথম হতে পারলাম না। এটা খুবই দুঃখের। তুমি খুব ভালো করেছ সিরাত। আমি ভাবিনি সেকেন্ড হতে পারবে। তোমার ব্যথা না থাকলে নিশ্চয়ই প্রথম হতে। কথাটা বলতে বলতে সিরাতের চোখের পানি মুছিয়ে দিল রুসমি। মেয়েটি হাসল। আবরাজ মৌন। সিরাতকে দেখলেই ভেতরটা কেমন যেন করে। মনে হয় মেয়েটা জ্বলন্ত কোনো শক্তি। ডিনার অফার করেছে সিরাত। আবরাজ প্রথমে না করলেও রুসমির আগ্রহ ছিল। সিরাতকে ওর ভীষণ পছন্দ। আবরাজ লক্ষ্য করেছে কম কথা বলা রুসমি সিরাতের সংস্পর্শে এসে পরিবর্তন হয়ে এসেছে। প্রচুর কথা বলছে। অথচ বিগত দুদিনে মেয়েটির মুখ থেকে অপ্রয়োজনীয় কথা শোনা হয়নি। খাবার অর্ডার করা হল। সিরাতের পাশে বসা রুসমি। তুমি খুব দারুণ সিরাত। প্লিজ মাইন্ড করবে না, নাম ধরে বললাম বিধায়। আমি খুব বেশি বড় না হলে নাম ধরেই সম্বোধন করি। হাসে সিরাত। রুসমি তখন থেকে বকবক করে যাচ্ছে। অথচ মেয়েটাকে দেখলে মনে হয় খুবই চুপচাপ। এত সময়ে আবরাজের সাথে কথা হয়নি। ছেলেটা যেন মৌনতার প্রতীক। সিরাত সুধায়, তোমার কি হল? একদমই নেতিয়ে পড়লে যে। এমনিই ভালো লাগছে তোমাদের গল্প শুনতে। কিছু বলো তুমিও। তোমরা বলো, আমি শুনি। সে কি, তুমি কি কথা না বলার প্রতিযোগিতায় নামলে নাকি? রুসমির কথায় হেসে ফেলল সিরাত। তবু কথা বলল না আবরাজ। খাবার এসে গেছে। সার্ভ করে দিল। খাবার মুখে দিয়ে বলল সিরাত, গত মাসের নিউজটা আমাদের জন্য হুমকিস্বরূপ। দেশের মানুষ যখন দেশের ধ্বংস চায় তখন সত্যিই কিছু করার থাকে না। মনে হচ্ছে ফের যুদ্ধের আভাস। 1971 সালের যুদ্ধ কিংবা 1757 সালের যুদ্ধ। 1757 সালের যুদ্ধে হেরেছিল বাংলা। 1971 সালের যুদ্ধে জিতেছিল বাংলা। এবার যদি যুদ্ধ হয় তবে সেটা ফাইনাল ম্যাচের মতো। নেক্সট কোনো অপশন থাকবে না। হেরে গেলে সত্যিই হেরে গেলাম। রুসমি খবর দেখে না। ভালো লাগে না। জানে না দেশের পরিস্থিতি। শুধু শুনেছিল অরিতার মৃত্যু ঘটেছে বোমা আঘাতে। এসবই ওর ভয়। ভীষণ ভয়। তাই ঘাটায়নি ফের। সে বোঝার চেষ্টা করে ও বুঝতে পারল না। তেমন আগ্রহও দেখাচ্ছে না। সিরাত খুব দ্রুত কথা শেষ করল। তারপরই রুসমির সাথে কথা এগোল। অল্প সময়ই রুসমির স্বভাব বুঝে ফেলে সিরাত। মেয়েটা সম্পর্কে একটা ধারণা আসে। পোকা ধরা গাছের সব থেকে সুন্দর আর শুদ্ধ ফুল। আবরাজ বাড়ি ফিরতে চাইলেই বাঁধ সাজলেন আনিসুল সাহেব। ভদ্রলোক চাইলেন আবরাজ তাদের সাথে থাকুক। বাকি সময়টা অন্তত ভালো কাটুক। একা থাকলে কষ্ট হবে। বারংবার অরির কথা স্মরণ হবে। দুঃখে যাবে দিন। ছেলেটা প্রথমে চাইছিল না, তবে সকলের কথায় যুক্তি পেল। গত কয়েকদিন সত্যি ভালো গেছে ওর। অরি ওর জীবনের সবথেকে সুন্দর অধ্যায়। যেই মেয়েটা সার্বক্ষণিক স্মরণে থাকবে।
তবে এটা সত্য, একা থাকলে বুকে ভেতর মোচড় দেয়। কষ্টে চোখে জল আসে। আবরাজের মন চায় আসতে, তবে মস্তিষ্কে ভিন্ন কথা বলে। বাড়ি ফিরে টান হয়ে শুয়ে পড়ে আবরাজ। আজ ফেরার পথে অরির কবর জিয়ারত করে এসেছে। না চাইতেও চোখে বৃষ্টি নেমেছে। একটা শীতল স্রোত নেমেছে পিঠ বেয়ে। কেউ যেন বলছিল ভালো আছে অরি, অন্তত এই দুনিয়ার থেকে ভালো। সেই থেকে কেমন যেন লাগছে ওর। মনে হচ্ছে ভাই হিসেবে কতটা পেরেছিলাম আমি। ছেলেটার বিষণ্ণতা পার হল। একটা সময় বিশ্বাসে এলো সৃষ্টিকর্তা চেয়েছেন অরি ভালো থাকুক। 3 বেলা আলপিটা হয়ে না থাকুক। শুরুতেই 2টো গোলাপ গাছ লাগিয়েছিল আবরাজ। সেগুলোতে ফুল ফুটেছে। লাল লাল ফুল যেন অরির হাসির মতো কবরকে আলোয় পূর্ণ করেছে। ভালো লাগে দেখতে। ছোট সময় মনে হতো কবরস্থান মানেই ভয়ের কিছু, অথচ এখন মনে হয় বড্ড আপন। সেখানে শুয়ে আছে প্রিয়জন, নিজের লোক, যারা ভালোবাসে আমাদের। খাঁটি ভেজালহীন ভালোবাসা। এরই সাথে আরেকটা বিষয় অনুভব করেছে আবরাজ। আমাদের ভালোবাসা সময়ের সাথে সাথে কমতে থাকে। মনের দিক থেকে না হলেও সাক্ষাৎ দিক থেকে কমতে থাকে। সময় আর পরিবেশ আমাদের ব্যস্ত করে তোলে। আগে অরির সাথে নিয়মিত দেখা করত আবরাজ, অথচ গত কিছু সপ্তাহ 2-1 দিন পর পর দেখা হয়েছে। এসবে মেয়েটির অভিযোগ হলো কি না জানে না আবরাজ। জানার উপায় নেই, তবে ভেতরটা বলে রাগ করেনি অরি। সে জানে তার ভাই কেমন। ভাই তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তবে সময় এই ভালোবাসায় ঘুণ ধরাতে চাচ্ছে। বুদ্ধিমতী অরি সে ঘুণ ধরতে দিবে না, বরং অপেক্ষা করে থাকবে ভাইয়ের জন্য। কেন এমন মনে হয় জানে না ছেলেটা। একটা হিম শীতল বাতাস এসে স্পর্শ করে ওকে। এখান থেকে অরির কবরটা বেশি দূরে নয়। জানালা দিয়ে তাকালে প্রাচীরগুলো দেখা যায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে আসে আবরাজ। রান্না বসায়। ফেরার পথে মাছ এনেছে। সেই মাছের ঝোল রান্না করে। খাওয়ার সময় গলা দিয়ে নামছিলি না। পুরোটা সময় পরিবারের স্মৃতি ওকে চেপে ধরে। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ সূচ ফুটাচ্ছে। সারারাত খারাপ লাগল। ভোরের আলো ফুটতে না ফুটতেই আবরাজ বুঝল আপনজনের শূন্যতা। এসব ওকে পোড়াচ্ছে। জীবনে একা বেঁচে থাকা সত্যিই কঠিন, ভীষণ কঠিন। পরপর 3 দিন নাইট ডিউটি করেছে আবরাজ। সমস্যা হচ্ছে দিনে ঘুম আসে না, রাতে তো প্রশ্নই উঠে না। এসবের প্যারায় ডুবে এক সন্ধ্যায় বের হয়ে এলো। বের হয়ে 5 মিনিটের হাঁটা পথে একটা চায়ের দোকান। সেখানে এক বৃদ্ধ চা বিক্রি করেন। পরিবার পরিজন আছে কি নেই জানা নেই। হয়তো আছে, তবে সময়ের সাথে হারিয়ে গেছে। চায়ের দোকানটা নিম্ন আয়ের মানুষগুলার আড্ডাস্থল। আবরাজের গায়ে ফরমাল পোশাক। ছেলেটা বসতেই কিছু লোক ফ্যাল ফ্যাল করে তাকালো। এর আগেও এমন হয়েছে। প্রথম দিকে আনিজি লাগলেও এখন স্বাভাবিকই লাগে। বৃদ্ধ চা দিলেন। ছোট 14 ইঞ্চির টিভিটা চলছে। ক্রিকেট খেলা, গত দিনের ম্যাচের হাইলাইট। সেসবই দেখছে তুমুল উৎসাহে। একটা উইকেট পড়তেই পাশ থেকে একজন গালি দিয়ে বসল, হালার পুতেরা খেলবারই পারে না। আরেকজন বলল বাল খেলে। আরও কিছু অকথ্য ভাষা চলে এলো। এসব দেখে হতাশ হল আবরাজ।
কত রঙের মানুষ আমাদের দুনিয়ায়। চা শেষ করে উঠে যাচ্ছিল ওমন সময় ঘটনা। পরপর 3:06 এলো বাংলাদেশ টিমের। অমনি উল্লাসে মেতে উঠল লোকগুলো। আরও একবার বিস্মিত হয় আবরাজ। ফেরার পথে একটা শিক্ষা গ্রহণ করে। তোমার ভালো গুণের পরিমাণ অনেক বেশি হলেও যদি সামান্য পরিমাণ খারাপ গুণ থাকে সেটাই তোমাকে হাসির পাত্র বানাবে। চোখে হঠাৎ কিছু পড়েছে। জ্বালা করছে বেশ। মনে হচ্ছে বিষাক্ত কোনো গ্যাসের প্রভাব। কাজ শেষে ফিরছিল আবরাজ। আজ একটু বেশিই রাত হল। প্রায় 10টা বেজে গেছে। অথচ কাজ শেষে 7টায় বাড়ি ফেরার কথা। এক বন্ধুর সাথে অনেক দিন পর দেখা। আড্ডা দিতে গিয়েই এই বিলম্ব। লেট হওয়ায় শর্টকাট নিয়েছিল। পথে ধোঁয়ার আবিষ্কার। একটু ভয় হয়, তবু এগিয়ে চলে। ধোঁয়াগুলো ক্রমশ জড়িয়ে নিচ্ছিল ওকে। আবরাজ অনুভব করে বিষয়টা ভালো দিকে যাচ্ছে না। যতক্ষণে ফিরে যাওয়ার কথা মাথায় আসে ততক্ষণে দেরি হয়ে যায়। ছেলেটার গলা শুকিয়ে আসে। ধীরে ধীরে চোখ দুটো ভীষণ জ্বালা হয়। আর তারপর নিস্তেজ হয়ে আসে শরীর। আবরাজের জ্ঞান ফিরে পরদিন ভোর 5টায়। মাথার কাছে বসা একজন নার্স। হালকা ঝিমুনি এসে গেছে। ছেলেটা শুরুতেই বুঝতে পারে না। একটা দ্বিধা নিয়ে উঠতে বসে। হাতে লাগানো ক্যানেলায় টান পড়তেই আর্তনাদ জেগে উঠে। ধরমরিয়ে উঠেন নার্স। কি হলো, আপনি উঠছেন কেন? শুয়ে থাকুন। উত্তর দেয় না আবরাজ। নার্স ব্যস্ত গলায় ডাকে, ওয়াদ বয়। দ্রুত ডক্টরকে ইনফর্ম করো। পেশেন্টের সেন্স এসেছে। ওয়াদ বয় চলে যায়। হসপিটালের ফিনাইলের গন্ধটা নাকের ফাঁকা দিয়ে ধীরে ধীরে গলায় এসে ঠেকেছে। একটা তিক্ত স্বাদ অনুভব হয়। সাথে মাথায় প্রবল যন্ত্রণা। অজান্তেই চোখের কোণে জল নামে। ছেলেটার হাতের একটা অংশ থেকে ক্রমশ পুরো শরীর অবশ হতে শুরু করে। একটা সময় পুনরায় জ্ঞান হারায়। 2 দিন পর ফের জ্ঞান আসে আবরাজের। এর মাঝে অনেকবার জ্ঞান এলেও প্রতিবার কয়েক সেকেন্ড পর পরই জ্ঞান হারিয়েছে। ছেলেটা এখন কিছুটা সুস্থ। একটা ভালো ট্রিটমেন্ট করা হয়েছে। নার্স ধরে বসালো। আবরাজ এবার মৌন রইল। শরীরে অত জোর নেই। নার্স পিঠের কাছে বালিশ রেখে বলল, আপনি নিশ্চয়ই খুবই ভালো মানুষ। কিংবা আপনার উপর কোনো পবিত্র আত্মার দোয়া রয়েছে। নতুবা এত কম সময়ে কোনো বড় ক্ষতি ছাড়া বেঁচে যাওয়া সম্ভব নয়। নার্স কি বলেছে শুনেনি আবরাজ। ওর শরীর মূল কোথাও একটা ডুবে আছে। একটা অংশ যেন ব্যথায় টনটন করছে। একটা সূক্ষ্ম স্রোত নেমে যাচ্ছে কান বেয়ে। ছেলেটা বার কয়েক শ্বাস নিল। চোখ বন্ধ করতেই একটা হাত স্পর্শ করল গাল। কেমন আছো তুমি? সিরাতের কণ্ঠ। আবরাজ তখনই চোখ খুলতে পারল না। সময় নিয়ে চাইতেন, দেখতে পেল সিরাতের মুখ। মেয়েটা কেমন যেন রুগ্ন। চোখের নিচে কালি। যেন ঘুমোয়নি কিছুদিন। আবরাজ কথা বলার চেষ্টা করল, কিন্তু অনুভব করল মুখ দিয়ে একটা কথাও আসছে না। কথা না বলতে পেরে নিজেকে পাগল পাগল অনুভব হয়। হাত দিয়ে ইশারা করে। একটা যন্ত্রণার স্রোত নামে। ছেলেটা বেকুল হয়। সিরাত আগলে ধরে। পিঠে হাত বুলায়। শর্ট টাইম কথা বলার শক্তি হারিয়েছ তুমি।
চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। একটু শান্ত হও। সময়টা ঝড়ো হাওয়ার মতো। আবরাজ শান্ত হতে পারছে না। পরপর অস্থির হয়ে ওঠে। তখনই কেবিনে আসে ওর চাচার বাড়ির সব সদস্য। একটু আগেই খবর দেওয়া হয়েছে ওনাদের। আবরাজ কিছুতেই স্বস্তি পেল না। শরীরের সমস্ত ব্যথার থেকেও অধিক যন্ত্রণা কথা না বলতে পারা। সিরাত সবটা জানাল। আনিসুল সাহেব ব্যস্ত হলেন। তিনি চান সুস্থ হোক আবরাজ, যত দ্রুত সম্ভব সুস্থ হোক। বিলম্ব না করে ডাক্তারের নিকট গেলেন ওনারা। রুবি কিছুটা ভয় পেয়ে আছে। ওর চোখ দুটো কেমন নেতিয়ে এসেছে। রুসমি এসে সিরাতের পাশে দাঁড়াল। চিন্তা গলে পড়ছে কণ্ঠে। কবে নাগাদ সুস্থ হবে কিছু বলেছেন ডাক্তার? না, তবে 10-15 দিন লাগতে পারে। 10-15 দিন। সময়টা সত্যিই বিশাল নয়, তবে দুঃখের সময় দীর্ঘ হয়। রুসমির কপাল জুড়ে ভাঁজ। আবরাজের আকুল হওয়া দৃষ্টির পানে তাকাতেই কেমন যেন করে উঠে বুক। বাড়ি নিয়ে আসা হয় আবরাজকে। ডাক্তার বলেছেন রেস্ট প্রয়োজন, সাথে দরকার ফুরফুরে হাওয়া। প্রকৃতির আলোতে থাকলেই সুস্থ হয়ে যাবে। এছাড়াও কিছু ঔষধ দেওয়া হয়েছে। সেসব ওর শরীরে থাকা বিষাক্ত পদার্থের প্রভাব বিস্তার করতে দিবে না। যত্ন নিতে হবে। সারাক্ষণ কাউকে না কাউকে পাশে থাকতে হবে। ডাক্তার প্রথমে বলেছিলেন নার্স রাখার কথা, তবে বাদ সাজে রুসমি। ওর মতে বাহিরের মানুষ না রাখাই ভালো। বাড়ি গেলে সবার যত্নে সুস্থ হয়ে উঠবে দ্রুত। ডাক্তার এ বিষয়ে সহমত দেন। অতঃপর ওকে নিয়ে আসা হল। বাড়িতে আসা মাত্রই মনে হল শরীরের অর্ধেক রোগ সেরে গেছে। আবরাজের ভালো লাগছে এখন। রুসমি ঘর গুছিয়ে দিল। পরিপাটি সুন্দর এক ঘর। রেবেকা স্যুপ এনেছেন, নিজ হাতে খাইয়ে দিলেন। রুবি ও কিছুটা সাহায্য করছে। এসব যদিও ভালো লাগে না, তবু করছে সে। অনেকটা দায়সারা ভাবে। রুশি কাপড় গুছিয়ে কাবাডে রাখছে। আবরাজ কিছু বলতে চাইছে, তবে মুখ থেকে শব্দ বের হচ্ছে না। ছেলেটার শরীরে যন্ত্রণা এসে ভর করে। রুসমির চোখে পড়তেই রুসমি বলে কিছু লাগবে? হাতের সাহায্যে খাতা কলম আনতে বলে আবরাজ। রুবি নিয়ে আসে। রুসমির হাতে তুলে দিয়ে চলে যায়। রুসমি বসে পাশে। কাগজটা বাড়িয়ে দিয়ে বলে লিখে জানাও। আবরাজ লিখল, অরির ছবি আনোনি? হতাশ চোখে তাকালো রুসমি। আবরাজ উৎসুক দৃষ্টি মেলে। মেয়েটার থেকে উত্তর না পেয়ে হালকা হাতে ধাক্কা দিল। রুসমি বলল, কাল গিয়ে নিয়ে আসব। মন খারাপ নামে আবরাজের মনে। জানালা গলিয়ে তাকিয়ে থাকে। এখন সম্ভবত সন্ধ্যা। এই অসময়ে রুসমিকে একা পাঠানো ঠিক হবে না। কালই বা যাবে কি করে? ও পথে নানান লোকের চলাচল। কে কখন কোনো অঘটন ঘটিয়ে দিবে কে জানে। খুব দ্রুত সুস্থ হচ্ছিল আবরাজ। এরই মাঝে একদিন কল করে সিরাত। কল রিসিভ করে কোনো শব্দ উচ্চারণ করতে না পারাটা ফের ঝড় নামায় চিত্তে। একটা নিদারুণ ব্যথা ক্রমশ টুটি চেপে ধরে। মনে হয় এই বুঝি সব শেষ। সেদিন কথা হলো না ওদের। খুবই খারাপ লাগে। দুদিন বাদে আসে সিরাত। ছেলেটা তখন ঘুমিয়ে জল।
রুসমি গল্প জুড়ে দেয়। হরেক রকমের গল্প। রুসমিকে 4টে বই উপহার দিয়েছিল সিরাত। সবগুলোই যুদ্ধ আর দেশের নানান বিষয় নিয়ে লেখা। একটা একটা সৌন্দর্য আর দেশপ্রেম রুশির হৃদয়ে নতুন ছন্দ তুলেছে। এই যে আগে দেশাত্মবোধক গান শোনা হতো না, তবে এখন শুনে রোজ নিয়ম করে। আগে প্রেমের উপন্যাস ভালো লাগলেও ইদানিং মেয়েটির থ্রিলার পড়তে ইচ্ছে হয়। গোয়েন্দা সিরিজগুলো ভালো লাগে, তবে কোনো বই কিনবে ঠিক করতে পারে না। সিরাত লিস্ট করে দেয়। মেয়েটার সাথে পুরোপুরি মিশে গেছে রুসমি। আবরাজের ঘুম ভাঙে খানিক বাদে। নাস্তার টেবিলে আসতে চাইলে সিরাত জানায় সে নিজ থেকে দেখা করে আসবে। আবরাজ সবে উঠে বসেছে। পাশে গরম গরম স্যুপ। সিরাতকে দেখে খুশি হয়। হাতের ইশারায় ডাকে। সিরাত বসে। আবরাজের শুকনো মুখে হাত বুলিয়ে বলে, তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ছড়িয়ে পড়ে পুরো ঘরময়। খাতায় লিখে, আবরাজ আমি চাই দ্রুত সুস্থ হতে। আচ্ছা বলো তো আমি কি করে হসপিটালে এলাম? আমার কাছে সবটা কেমন অস্পষ্ট লাগছে। শ্বাস নিতে কিছুটা সমস্যা হয় আবরাজের। চিকিৎসা চলছে। বিগত একটা সপ্তাহ সবথেকে বেশি খেয়াল রেখেছে রুসমি। মেয়েটা সহজ সরল আর শুদ্ধ। সর্বদা সবদিকে খেয়াল তার। ঔষধগুলো নিয়মের 1 সেকেন্ড এদিক সেদিকে ঘটেনি। ডাক্তার বলেছেন দ্রুতই সুস্থ হতে পারবে। বিশেষ গ্যাস সম্পর্কে ইতোমধ্যেই আলোড়ন চলছে। চারপাশে খবরটা যেন ঝড়ের গতিতে ছড়িয়ে গেছে। অফিসার আবুলের আসার কথা। ভদ্রলোক আসবেন বিধায় নাস্তার আয়োজন করা হচ্ছে। হরেক রকমের স্ন্যাক্স। ভদ্রলোক এলেন একটু লেট করে। সন্ধ্যা পেরিয়ে মোটামুটি রাত 8:30 বেজে গেছে। সোফায় বসে চা শেষ করে বললেন, তোমার বিগত দিন সম্পর্কে খোঁজ নিতেই একটু লেট হলো। এখন বলো কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি স্যার। ভালো তো থাকতেই হবে আবরাজ। তুমি জানো দেশের পরিস্থিতি। গার্ডরা পেয়েছে তোমায়। ভাগ্যিস টহল দিচ্ছিল তারা, নতুবা নিশ্চিত ছিল তোমার ধ্বংস। কিন্তু স্যার, আমি বুঝতে পারছি না বিষাক্ত গ্যাস কেন ছড়িয়েছে, আর কারাই বা ছড়িয়েছে। ইনভেস্টিগেশন চলছে। আশা রাখা যায় দ্রুতই কিছু বিষয়ে অবগত হওয়া যাবে। আবরাজকে চিন্তিত দেখালো। অফিসার আবুল চারপাশে চোখ বুলিয়ে বললেন, বাড়িটা ভীষণ সুন্দর। তোমার চাচার প্রভাব আর দৌলতের প্রতীক। জবাবে আবরাজ হাসল। সত্যি বলতে আনিসুল সাহেব শুরুতে ছিলেন সাধারণ এক কর্মজীবী। শিক্ষিত আর ভদ্রতার মাঝে থাকা প্রলোভনটা হঠাৎই উদয় হল একদিন। ভাইয়ের টাকা মেরে দিয়ে ব্যবসা শুরু। এভাবেই আজ বাড়ি, গাড়ি, প্রচুর সম্পদ উপার্জন করেছেন। এসব প্রথম দিকে পীড়া দিত খুব। তবে আবরাজের বাবা ছিলেন শান্তিপ্রিয় মানুষ। তিনি ভাইয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না, বরং পরিবারকে নিয়ে ফের শুরু করলেন পথচলা। এসব ভেবে কেবল দীর্ঘশ্বাস ফেলে আবরাজ। খানিক বাদে রেবেকা এসে বলেন ডিনারের কথা। ডিনারে উপস্থিত ছিলেন সবাই। প্রতিটা মানুষের আচরণ ছিল নম্র। অফিসার আবুল কিছুটা স্বস্তি পেলেন এই ভেবে, সব হারিয়ে হলেও আবরাজের একটা পরিবার হয়েছে। নিজের পরিবার।
পরদিন সকালের কথা। বাগানে জল দিচ্ছে রুসমি। পাশে বসে ম্যাগাজিন পড়ে রুবি। মেয়েটার এই কর্ম। ফ্যাশনের প্রতি ঝোঁকটাও বিশাল। ইতোমধ্যেই স্কুলের প্রোগ্রামে মডেলিং করেছে। লম্বাটে দেহ আর লাবণ্যময় ত্বকের অধিকারী হওয়াতে কিছু শো করার ও সুযোগ এসেছিল। তবে না করে দেয়। রুবির মতে এসব ছোটখাটো কাজ সে করবে না। সোজা সাপটা টিভি চ্যানেলগুলোর প্রোগ্রামে অংশ নিবে। সেই নিয়েই নানান জল্পনা কল্পনা। রুসমির পানি দেওয়া শেষ। গাছগুলো ছাঁটাই করার সময় রাস্তার পাশে ফুলের গাড়ি দেখতে পায়। নানান রকমের ফুলের মাঝেও চোখ আটকে যায় এক কোণে থাকা কিছু সাদা গোলাপের দিকে। এত সুন্দর লাগছিল যে রুসমি ভুলেই যায় যাওয়ার কথা। যখন খেয়াল হয় ছুটে আসে। ফুলগুলোতে হাতের ছোঁয়া দিতেই মনে আসে আবরাজের কথা। সে বহু আগের কথা। আবরাজ সাদা গোলাপ পছন্দ করত। এক জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল ওদের পরিবারের সকলে। সেখানে একটাই সাদা গোলাপ ছিল। ফেরার পথে ছেলের জন্য তা নিয়ে আসেন চাচিজান। সেই ফুল ভালো লেগে যায় রুশির। প্রথমবারের মতো সাদা গোলাপ দেখেছে সে। সেই সাদা গোলাপের মোহে ডুবে যায়। বায়না ধরে নিবে বলে। চাচিজান ঋণাত্মক কোনো প্রতিক্রিয়া করেননি। আবরাজের প্রিয় ফুল চলে আসে রুসমির কাছে। প্রচণ্ড মন খারাপ হয় আবরাজের। বয়স অল্প। বাচ্চা ছেলে তখন। তবু মায়ের সিদ্ধান্তের উপর টু শব্দ অবধি করেনি। কতটা নম্র আর আনুগত্য ছেলেটা সেদিনই বুঝে এসেছিল। রুসমি দেখেছিল ঘরের এক কোণে বসে কাঁদছে আবরাজ। সেদিন খুব খারাপ লাগলেও রুসমির ছোট মন নিজের ভালো লাগার ফুলটি আবরাজকে দিকে এগিয়ে দিতে পারেনি। স্বার্থপর হয়েছিল সেদিন। সেসব ভেবেই কেঁপে উঠে রুসমি। ফুলগুলোর দিকে তাকিয়ে ওর মনে হয় শুধু আবরাজের জন্যই সৃষ্টি এই সৌন্দর্য। কপালে হাত রেখে কিছু একটা ভাবছিল আবরাজ। আধশোয়া হয়ে পেছনে থেকে রুসমির ডাক ভেসে এলো। আসব। অদ্ভুত শোনালো কথাটা। ঘরে আসার জন্য রুসমি কখনো কি অনুমতি চেয়েছে? কই না তো। আজ কেন চাইছে? নড়েচড়ে উঠে ছেলেটা। কপাল থেকে হাত সরিয়ে বলে, এসো। আশ্চর্যের বিষয়ে হচ্ছে অনুমতি দেওয়ার পূর্বেই এসে গেছে রুসমি। হয়তো মনোযোগ পাওয়ার বিশেষ কোনো টেকনিক ছিল এটা। আবরাজ ঘাটালো না। খুব সকাল নয়, তবে আকাশ কিছুটা মেঘলা। তাই কেমন যেন অনুভব হয়। তারপর বলো, কি খবর তোমার? আমার খবর? আমি অসুস্থ নাকি তুমি? অসুস্থ না হলে কি খবর দেওয়া যায় না? সেসব বাদ। অত গভীর কথা আমি বুঝি না। তুমি বলো, নাস্তায় কি খাবে আজ? রোজ যা খাই। ডাক্তার তো চার্ট করেই দিয়েছেন। অসহায় চোখে তাকালো রুসমি। যা এড়াতে পারেনি আবরাজের চোখ। স্বল্পভাষী অথচ স্পষ্টবাদী মেয়েটা ও যে এমন বিব্রত হতে পারে তা জানা ছিল না। মেয়েটা চটপট কথা বদল করতে চাইল। মা বলছিল বিকেলে তোমায় নিয়ে ঘুরে আসতে। জবাব দিচ্ছে না আবরাজ। রশ্মি যে অন্য কিছু বলতে চাইছে তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। তবু সে কথা বাড়াল না। রুসমি চা দিয়ে চলে যায়। আবরাজ ভাবনায় পড়ে। মেয়েটার মাথা কি ঠিক আছে? আবরাজ সম্পর্কে একটা ধারণা জন্ম নিয়েছে রুসমির মনে। ছেলেটা নিশ্চয়ই কানা।
এই যে সকাল সকাল ফুলগুলো রেখে এসেছে, অথচ ছেলেটা এখনো দেখেনি। এখন প্রায় দুপুর। ফুলগুলো নেতিয়ে এসেছে। টেবিল থেকে চটপট তুলে নিতেই আবরাজের কণ্ঠ, ওগুলো নিচ্ছ কেন? ভরকে যায় রুসমি। ব্যালকনি থেকে বেরিয়ে আসে আবরাজ। মাথার চুলগুলো আর্দ্র। সবে গোসল করেছে। লম্বাটে ছেলেটার শরীর থেকে মিষ্টি এক সুবাস নাকে এসে লাগে। সেটা কল্পনা নাকি জানে না রুসমি। ওর কি হলো কে জানে, ধরমরিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। যেন বৃষ্টির পর নেমে আসা রৌদ্রের ঝলক। হুট করে উঠে হুট করেই পালিয়ে যায়। বিকেলে আবরাজ, রুবি আর রুসমি বের হল। বাসা থেকে 10 মিনিটের হাঁটা পথ। তারপরই একটা মাঠ। শহরের এ প্রান্তে এমন একটা জীবন্ত মাঠ সত্যিই অবিশ্বাস্য। কচি কচি ঘাস, একপাশে কিছু লম্বা লম্বা গাছ। এই ব্যস্ত ধুলোবালি ভরা ইট পাথরের শহরের মাঝে এমন এক স্নিগ্ধ মুগ্ধতা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। রুবি এসে থেকে ফোনে মগ্ন। এই সুন্দর পরিবেশ ওকে ছুঁতে পারল না। অন্যদিকে রুসমি মুগ্ধতায় হারিয়ে উপন্যাস পড়ে পড়ে মনের ভেতর এক নতুন পৃথিবীর উদয় হয়েছিল। যে পৃথিবীটা ব্যস্ত শহরের সাথে ভীষণ অমিল। আজকের এই মুগ্ধতা উপন্যাসের পাতায় বর্ণনা করা সুন্দর বিকেলটার মতোই। রুসমি কিছুটা দূরে এসে দাঁড়িয়েছে। এদিক সেদিকে তাকায় আবরাজ। সিরাত ফোন করেছিল। বলল আশেপাশেই আছে, এখনই চলে আসবে। মেয়েটা আসে কিছু সময় বাদেই। গায়ে জগিং স্যুট, ঘামে চুপচুপে শরীর। কেমন আছো তুমি? ভালো। জগিং করছিলে? হ্যাঁ, সকাল বিকেল 2 টাইম। না হলে শরীরে জ্যাম ধরে। এত প্রেশার নিও না। হিতে বিপরীত না হয়। কিছু হবে না। তোমায় বলেছিলাম নিয়মিত হাঁটতে, অথচ তুমি ঘরের কোণে বসে থাকলে। ঘরকুনো হলে কিন্তু সুস্থতা আসবে না। এই যে আজ কত সুন্দর আর স্নিগ্ধ লাগছে। কথার মাঝে ছেলেটার নিকটে এসে গেছে সিরাত। দূরত্ব খুবই সামান্য। সিরাতের মুখে একটা মায়া আছে, যে মায়া ভাবাতে বাধ্য করে প্রায়শই। দারুণ কোনো সুন্দরী নয় মেয়েটি, অথচ দেশের প্রতি নিখাদ তার ভালোবাসা। পকেটে রুমাল ছিল, সেটাই এগিয়ে দিল আবরাজ। ঘর্মাক্ত মুখটা মুছে নিয়ে ফেরত দিতে চাইলেই আবরাজ বলে, রেখে দাও। রুমাল রাখতে নেই। ঝগড়া হওয়ার সম্ভাবনা আসে। আমাদের হবে না। নিশ্চিত থাকো। কথার পৃষ্ঠে কথা বলেনি সিরাত, বরং চুপটি করে রেখে দিয়েছে। রুসমি এতক্ষণে ওদের দেখতে পেল। কাছে এলো, কুশলাদি করল। স্ট্রিট ফুড খাবে তোমরা? খাওয়া যায়। না, না খাওয়া যাবে না। কেন রুসমি? ওকে ডাক্তার প্রপার ট্রিটমেন্টে রাখতে বলেছেন, নতুবা সমস্যা হতে পারে। হাসল সিরাত। রুসমির গালে হাত রেখে বলল, বা সবদিকে নজর দেখছি। রুসমি কিছু একটা বলেছে, কিন্তু সেটা শুনতে পেল না কেউই। সিরাত আর আবরাজ হেঁটে চলেছে, হাতে কিছু হলুদ গোলাপ। রুসমির শরীরের প্রতিটা নিউরন যেন নিজেকে বলছে, মানুষটা কবে তোর মনের দখল করে নিল। বিষাক্ত গ্যাসের প্রভাবে গাছগুলো সব শুকিয়ে গেছে। ঘন জঙ্গল ছিল সেখানে। তার পাশেই তৈরি করা হচ্ছিল ফ্যাক্টরি, যা দেশের কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলত।
অনেক অনেক সার উৎপাদন করা হতো সেখানে। প্রায় 50 কোটি টাকার রাসায়নিক পদার্থ ক্ষতি হয়েছে। খবরটা এলো ঘটনার এত দিন পর। এমন এক গ্যাস ছড়িয়ে দেওয়া হয়েছিল যার ফলে একটু একটু করে ক্ষতিগ্রস্ত হবে। শুরুতে এই বিষয়ে অবগত ছিল না কেউই। ল্যাবে পরীক্ষার পর বিষয়টি জানানো হয়েছে। মিডিয়ায় এসব নিয়ে চর্চা চলছে। প্রতিটি চ্যানেল ব্যস্ত নিউজটা জানাতে। খবর দেখছিলেন আনিসুল সাহেব। তিনি বিশেষ কিছু জানতেন না। আবরাজ কাজ শেষে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েছিল এইটুকুই জানতেন। কিভাবে কি হলো, কোথায় হয়েছে, এসব কাউকেই জানানো হয়নি। অনেকটা গোপনেই কাজ শেষ করেছেন পুলিশ প্রশাসন। ভদ্রলোক ঘেমে নেমে একাকার। স্ত্রীকে ডাকলেন, রেবেকা, রেবেকা, কোথায় তুমি? স্বামীর ডাকে এক প্রকার ছুটে এলেন ভদ্রমহিলা। বিচলিত আনিসুল সাহেবের মুখ দেখে বললেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে। ডাক্তার ডাকবো? আবরাজ কোথায়? ওকে নিয়ে বেরিয়েছে রুবি। এখনই ফোন করে আসতে বলো। কেন? কথা বলিও না তো। এখনই বলো আসতে। স্বামীর মুখের ভঙ্গিমা দেখে ফের প্রশ্ন করার সাহস হল না ওনার। রুসমিকে ফোন করা হল। রুসমি জানায় ওরা এসেই গেছে। মিনিট খানেকের মাঝে চলে এলো ওরা। রুশিরা ঘরে প্রবেশের পূর্বেই আনিসুল সাহেব উঠে এলেন। কি হয়েছে বাবা? রুশির প্রশ্নকে অবজ্ঞা করে আরাজকে উদ্দেশ্য করে তিনি বললেন, কথা আছে তোমার সাথে। মৌন রইল আবরাজ। ভেতরে এসে বসল। রেবেকা বেগম চুলা নিভিয়ে সভায় যোগ দিলেন। চোখে মুখে হাজারো চিন্তা। তোমার অসুস্থ হওয়ার কারণ কি ছিল আবরাজ? বিশেষ কিছু নয় চাচা। মিথ্যে বলবে না দয়া করে। ওটা কেবল অ্যাক্সিডেন্ট। বিষাক্ত গ্যাসের প্রভাবে তোমার শরীর অসুস্থ হয়েছিল তাই না? আনিসুল সাহেবের চোখ মুখ শক্ত হয়ে এলো। ঘরে থাকা প্রতিটা মানুষের ভ্রু বেঁকে গেছে। রুবি প্রায় বিরক্তি নিয়েছে। এসব ফালতু কথা শুনতে ইচ্ছে হচ্ছে না। তবে ঘটনাটা কোনো ছোট নয়। তাই ঠায় দাঁড়িয়ে রইল। বাবা, আমি বুঝতে পারছি না কি বললে তুমি। পুলিশ তোমায় জঙ্গলের রাস্তায় পেয়েছে তাই না? মাথা নাড়ালো আবরাজ। আনিসুল সাহেব হতাশ হলেন। আবরাজের নিকটবর্তী হয়ে দু চোখ বন্ধ করে বললেন, তোর বাবার সাথে আমি অন্যায় করেছি। তাই হয়তো তোর প্রতি খারাপ লাগাটা বেশি। তুই আমার রক্ত। তোর জন্য সত্যিই মায়া হয় আমার। যা তা হতে পারত। তুই কেন জানালি না আমাদের? খুব সামান্য বলে চালিয়ে দিলি সবটা। আরও বেটার ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। সত্যিই আমি তোর নামে মাত্র চাচা। স্পষ্ট কণ্ঠটা ক্রমশ ভেঙে আসছে। ভীষণ খারাপ লাগছে আবরাজের। মূলত সকল ঝামেলা থেকে দূরে থাকতে চায় ও। তাই অফিসার আবুলকে রিকোয়েস্ট করছিল পুলিশ প্রশাসন কিংবা নিজের লোক কাউকেই যেন এসব না জানানো হয়। দুদিন পরের ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত খবরে বদলে গেল পরিবেশ। ক্লাস 9-এ পড়ুয়া রুবি পালিয়ে গেছে। তাও নিজের ক্লাইমেটের সাথে। বিষয়টা খুব দ্রুত ছড়িয়ে গেল স্কুলে। খবর এলো দুপুরে। রেবেকা বেগম ফোনের এপাশ থেকে চেঁচামেচি করছেন কি সব উল্টাপাল্টা কথা।
আপনারা পাগল হলেন। আমার মেয়ে এমন না। পালাবে কেন শুধু শুধু? আমরা যথেষ্ট স্বাধীনতা দিয়েছি ওকে। কাউকে পছন্দ হলে বললেই হতো। তাছাড়া কি এমন বয়স ওর? ওপাশ থেকে তেমন কিছু জবাব এলো না। সিসিটিভি ফুটেজ তেমনটাই বলছে। ঘটনাটা স্কুলের উপভোগের বিষয় হিসেবে চলতে লাগল। রেবেকা বেগম স্বামীকে খবর দিলেন। আনিসুল সাহেব কাজের জন্য অন্য জেলায়। তিনি খোঁজ নিতে বললেন। আবরাজ ট্রেরেসে ছিল। ঘটনাক্রমে চলে এসেছে। রেবেকা বেগম কুল কিনারা পাচ্ছেন না। সমানে কেঁদে যাচ্ছেন। চাচি, আমি দেখছি, আপনি কান্না করিয়েন না। আসেন আমার সাথে। আগে ওর স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার পথে সিরাতের সাথে কথা হলো আবরাজের। মেয়েটা বুদ্ধিমতী। তাছাড়া প্রশাসনের সাথেও যোগাযোগ ভালো। রুবি মেয়ে মানুষ। অনেক ঘটনাই থাকতে পারে। রেবেকা বেগমের যা অবস্থা তাতে তিনি বিশেষ কিছু করতে পারবেন না। সিরাত কাছেই থাকে। খুব দ্রুতই চলে এসেছে। আবরাজরা গাড়ি থেকে নামতেই তিনজন স্কুলের ভেতরে চলে এলো। ফুটেজ দেখা যাচ্ছে নিজের ক্লাসমেটের সাথেই স্কুল থেকে পালাচ্ছে রুবি। সাথে আছে কাপড়। এটা থেকেই ধারণা করা হচ্ছে দুজন পালিয়ে গেছে। রেবেকা বেগম কান্না ভেজা কণ্ঠে ফের চেঁচালেন। রাগান্বিত স্বরে স্কুল কর্তৃপক্ষকে দোষারোপ করলেন। স্কুলের হেড স্যার বিপাকে পড়লেন। শান্ত হন ম্যাডাম। স্কুল কর্তৃপক্ষের কোনো দোষ নেই। দেখুন আপনার মেয়ে স্বইচ্ছায় পালাচ্ছে। আপনাদের গার্ড কি করে? স্কুলে মেয়ে পাঠাই, নিরাপত্তা নাই কোনো। ম্যাডাম, আপনি বুঝার চেষ্টা করেন। এখানে গার্ডের কি দোষ? গার্ড তো টহল দিচ্ছিল। ওরা তো পেছনের গেট দিয়ে পালিয়েছে। হয়তো আগেই পালাতো। তবে স্কুলে আসা যাওয়া করে পার্সোনাল গাড়ি দিয়ে। সেই জন্যই স্কুল থেকে পালিয়েছে যাতে ধরতে না পারেন। আমরা বিষয়টা লক্ষ্য হতেই দ্রুত খবর দিয়েছি। রেবেকা বেগম শুনছেন না কোনো কথা। রুবি ছোট। এই বয়সে নানা রকম চিন্তা কাজ করে। মেয়েটা কি করছে কে জানে। রুবির ভবিষ্যৎ চিন্তা করেই রেবেকা বেগমের মাথা খারাপ। দুজন ম্যাডাম সামাল দেওয়ার চেষ্টা করছেন। সিরাত বলল, স্যার, ছেলের ফ্যামিলিতে খবর দেওয়া হয়েছে? জি। এখনই চলে আসবে। আবরাজ আর সিরাত একে অপরের দিকে চাইল। দুজনেই কুল পাচ্ছে না। রুবি নিজ ইচ্ছেতে বের হয়েছে। এখানে ছেলের একা দোষ নেই। ঘটনা ক্রমশ জটিল লাগছে। আবরাজ বলল, রুবির ক্লাসমেটদের সাথে কথা বলতে চাই। আপনারা পুলিশে ইনফর্ম করেছেন তো? পুলিশ না মানে আসলে বুঝতেই পারছেন স্কুলের ইমেজের ব্যাপার। সিরাত তেতে উঠল, মানুষ আপনারা। একটা মেয়ের লাইফ রিস্কে আছে। আর আপনারা পড়ে আছেন স্কুলের ইমেজ নিয়ে। ফাইন আমরাই দেখে নিচ্ছি। সিরাত আর আবরাজ বেরিয়ে এলো। রুবিকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে ওর। রুবির ক্লাসমেটদের সাথে কথা বলে যতটুকু জানা গেল তা হচ্ছে ছেলেটার নাম সুজিত। পড়াশোনায় তেমন ভালো না। তবে রুবির সাথে বেশ ভাব। বেশ কিছুদিন ধরে মেলামেশার পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। সিরাত কাছের থানাতেই খবর পাঠায়। মিনিট 10 মাঝেই এসে পড়ে তারা। স্কুলের বাচ্চারা ভয়ে তটস্থ। বিশেষ করে রুবি আর সুজিতের ঘনিষ্ঠ বন্ধুরা। সুজিত সম্পর্কে বাজে কোনো রেকর্ড নেই।
অল্প বয়সী ছেলে। সব মিলিয়ে জটলা বিঁধে যায়। সুজিতের বাবা মা আসেন। ক্লাসি ফ্যামিলি। দুজনেই হেড স্যারকে হুমকি দিলেন। এমনকি বললেন রুবি নামক মেয়েটিকে দেখে নিবে। সত্যি বলতে তাদের আচরণ একদিকে যেমন উগ্র ছিল অন্যদিকে স্বাভাবিকই ছিল। কোনো বাবা মা নিজ সন্তানের বিরুদ্ধে কথা শুনতে পারেন না। তারা পেঁচিয়ে হলেও অন্যের দিকে দোষ ঠেকায়। আবরাজ শান্ত আর নীরব কণ্ঠে বলল, ছেলের জন্য নিশ্চয়ই চিন্তিত আপনারা। আমার বোনের জন্যও আমরা চিন্তিত। রাগারাগি ঝগড়া করে বিশেষ লাভ হবে না। একটা সমাধান বের করতে হবে। ওদের খুঁজতে হবে। সুজিতের বাবা পূর্ণ নজরে তাকালেন। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে অসাধারণ বলা চলে। কণ্ঠে ভদ্রতা, একটা বিনয়ী ভাব রয়েছে। তবু নিজের প্রভাব জানান দিতে পাত্তা দিলেন না তিনি। অফিসারের সাথে কথা বলতে লাগলেন। সিরাত অনেক সময় যাবৎ ফোনে কথা বলছিল। কথা শেষে আবরাজের কাছে এসে চাপা কণ্ঠে বলল, একটা সমস্যা হয়ে গেছে। দ্রুত বের হতে হবে আমাদের। চলবে।